স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। বাজারে লাগামহীনভাবে বেড়েছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। আবার একই রোগের ওষুধ বিভিন্ন কোম্পানি বিক্রি করছে ভিন্ন দামে। দামেও রয়েছে ব্যাপক তফাৎ। ওষুধের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ। অথচ ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাবি, গত কয়েক মাস ধরে দাম বাড়ানো হয়নি। বিশেষজ্ঞ বলছেন, কোম্পানিগুলোর সাথে আলোচনা করে ওষুধের দাম নির্ধারণ করা উচিত। প্রয়োজনের ৯৫% ওষুধ এখন দেশেই তৈরি হয়, কিন্তু একই ওষুধ ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছে বিভিন্ন কোম্পানি। আবার একটি রোগের একই কোম্পানির একাধিক ওষুধ মেলে বাজারে, দামেও আকাশ পাতাল তফাৎ। মানবদেহে গ্যাস্ট্রিক সমস্যার ওষুধ হেলথ কেয়ার কোম্পানির সার্জেল 20 বিক্রি হচ্ছে ৭০ টাকা পাতা, আর ওপাল 20 বিক্রি হচ্ছে ৫০ টাকা। একইভাবে রেডিয়েন্ট, স্কয়ার, এসকেফ, বিকন এসব কোম্পানির গ্যাসের ওষুধ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। কোলেস্টেরলের ওষুধ রোসুভার 10 স্কয়ার কোম্পানি বিক্রি করছে প্রতি পাতা ২২০ টাকা, হেলথ কেয়ারের রোবাস্টেন 10 ২০০ টাকা, আর ডেল্টার আরটিভি 10 প্রতি পাতা ৬০ টাকা। এসিআই কোম্পানির ডায়াবেটিসের ওষুধ গ্লিটিন 500 বিক্রি হচ্ছে ১৩০ টাকা পাতা, ইনসেপ্টার লিনাট্যাপ 500 ১২০ টাকা, আর ডেল্টার লিলালিন এম 500 বিক্রি হচ্ছে ৭০ টাকা পাতা। কোম্পানি ভেদে দামের ভিন্নতার কারণে বিভ্রান্তিতে ক্রেতারা। তারা প্যাকেট হিসাব করে, একটা ক্যালকুলেটর হিসাব করে আমাদের একটা নাম বলে দেয়, ওই দামে নিয়ে নিতে হয়। পেশেন্ট দেখা যায় দাম কখন বেড়ে যেতেছে কখন কমে যেতেছে, পেশেন্ট পাটা এসে বলতে পারতেছে না। চাপটা অবশ্যই পড়ে, কারণ এক এক ওষুধ এক এক দাম এবং এক এক দোকানে এক এক ধরনের দাম নেয়। ক্রেতার কাছে যখন বিক্রি করি তখন ক্রেতার সাথে আমাদের একটা বাক প্রতিদ্বন্দ্বিতা একটা সৃষ্টি হয়ে যায়। না, গতকালকে ওষুধ কিনলাম আমি 200 টাকা, আজকে 220 টাকা। দেশে অত্যাবশ্যকীয় তালিকায় রয়েছে 219টি ওষুধ। এর মধ্যে 117টি ওষুধের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করে দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। বাকিগুলোর দাম নিয়ন্ত্রণ করে উৎপাদনকারী ও আমদানিকারকরা। বিশেষজ্ঞরা বলছেন, সরকার নির্ধারণ করে দিলে ওষুধের দাম কমার পাশাপাশি কোম্পানিগুলোর লাভও নিশ্চিত করা সম্ভব। ওষুধ কোম্পানিগুলো তারা যে প্রাইসিংটা জমা দেয় কমাতে বলা, এরকম খুবই কম নজির আছে। সরকার একটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটা প্রাইস রেঞ্জ করে দিবে। সরকার কর্তৃক একটা নির্ধারিত ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে রিভাইজ করা দরকার, যুগোপযোগী করা দরকার, যাতে ওষুধ কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন না হয়। ইন্ডিয়াতে আছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, বাংলাদেশেও এরকম একটা প্রাইসিং অথরিটি করা দরকার। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কিভাবে বাড়ানো যায় তা পর্যালোচনা হচ্ছে। আর একটু সুন্দর এবং স্বচ্ছ নীতিমালা আসবে, মন্ত্রণালয় এটা নিয়ে কাজও করছে, যাতে করে এই ভ্যারিয়েশনটা কমিয়ে আনা যায়। তালিকাভুক্ত ঔষধের কিভাবে বাড়ানো যায়, যাতে সব মানুষের একেবারেই প্রয়োজনীয় ঔষধগুলো এই তালিকার মধ্যে আসে, তখন একটা সুশৃঙ্খলভাবে হয়ে গেল। তার দাবি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারে ওষুধের দাম তদারকি করছে ঔষধ প্রশাসন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। মূল সড়কে প্রবেশ ও রিকশার গতি নিয়ন্ত্রণ করতে সড়কের প্রবেশ পথে পুলিশের বসানো রিকশা ড্র্যাপারের সুফল মিলছে না। কোনোটি বাড়াচ্ছে যানজট, আবার কোনোটি বিফলে যাচ্ছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব পরিকল্পনা ছাড়া রিকশা ধরার এমন ফাঁদ কোনো সুফল বয়ে আনবে না। এতে অপচয় হবে সরকারি অর্থের। রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত সড়কগুলোতে রিকশার দৌরাত্ম্য ঠেকাতে পরীক্ষামূলক রিকশা ট্র্যাপার বসিয়েছে পুলিশ। কার্যকরী ফলাফল পেলে বাস্তবায়ন করতে চায় বৃহৎ পরিসরে। শুরুতে মগবাজারের ক্যাপ্টেন মনসুর আলী সরণি ও ব্যাটারিগুলিতে বসানো হয় এই ফাঁদ, কিন্তু কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। অনেক রিকশা চালক ফাঁদের উপর দিয়ে রিকশা নিয়ে পার হচ্ছেন মূল সড়কে। এতে গলির মুখে সৃষ্টি হচ্ছে যানজট। আলগি দিয়া রিকশা পার করানো যায়, এটা দিল কাজে আসবে না, না থাকলো তো আরো ভালো। রিকশা তো আগলা নিয়ে যাইতেছে আর রিকশা আলগায় নিয়ে যায়, এটা স্বাভাবিক। ইমন সিস্টেম করতে নাহলে না পুলিশ থাকতে হইব, গাড়ি ঘুরাই দিতে হইব। এটা দৌড়াটি হয়েছে না, দাম লাগে। এইটা দিছে যার কারণে আমার গাড়িটা স্লো করতে হয়, পিছনে জ্যাম করে যেতে আছে। 5 বছরের কারণে গাড়ি স্লো করলে পিছনে জ্যাম বাড়ে। আর পরিকল্পনাবিহীন এমন প্রকল্প অনেকটাই ব্যর্থ, পাশাপাশি সরকারের অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয় বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। যেখানে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে সড়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে, সেখানে আরও উচ্ছৃঙ্খল উপকরণ ঢুকাচ্ছেন। এই ধরনের যানবাহন, বিশেষ করে যাদের অনুমোদন নাই, অবৈধ যানবাহন,
তারা সড়কে যেন নামতে না পারে সেই ব্যবস্থা করতে হবে, সেই পলিসি দরকার এবং পলিসির ইমপ্লিমেন্টেশন দরকার। নামার পর আমি ট্র্যাপার বসাবো, এবং অতীতেও আমরা দেখেছি এই ট্র্যাপার কাজ করেনি, তার নতুন করে একটা প্রকল্প নিয়ে ট্র্যাপার বসিয়ে কিছু বিনিয়োগ হবে, কিছু কিছু প্রতিষ্ঠানের পকেটে হয়তো আবার টাকা ঢুকবে, আমি লাভ কিন্তু এতটুকুই দেখছি। তবে পুলিশ বলছে ভিন্ন কথা, তাদের দাবি সড়কে শৃঙ্খলা ফেরাতেই এমন উদ্যোগ, সুফল না মিললে থাকবে বিকল্প পদ্ধতি। এবং এটা মূলত যারা আমাদের রিক্সা চালক আছেন তাদেরকে নিরুৎসাহিত করা, তার রিক্সার চাকাটা লিক হয়ে যাবে অথবা তিনি ক্ষতিগ্রস্ত হবেন এটা না। অর্থাৎ একজন রিক্সা চালক যখন যাবেন এই ডিভাইসটা দেখে উনি যেন এখান থেকে চলে আসেন, তারা যদি এই ডিভাইসটাকে ওভারটেক করে তাহলে সেই ক্ষেত্রে নতুন কোনো ডিভাইস এখানে ইন্ট্রোডিউস করা যায় কিনা নিশ্চয়ই আমরা সেটা দেখব। তবে নগরবাসী মনে করেন সড়কে শৃঙ্খলা ফেরাতে চাই বাস্তব ও সময়োপযোগী পরিকল্পনা। যে রাস্তাটাকে ডিএমপি কর্তৃক যাওয়া নিষিদ্ধ করা হয়েছে সেই রাস্তায় আর সেটা ব্যবহার করে যাবেন না, এই বিষয়টিও আমরা যাত্রীদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে জেলেদের 5টি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুদের হামলায় 5 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই জেলেদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন কোস্টগার্ড সদস্যরা। এর আগে বুধবার রাতে বরগুনার পাথরঘাটা থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের বড় বাইজদা এলাকায় জলদস্যুদের কবলে পড়েন জেলেরা। একে একে 5টি ট্রলারে হামলা চালিয়ে লুট করা হয় মাছ ও রসদ সামগ্রী সহ অন্তত 2 কোটি টাকার মালামাল। এ সময় বাধা দেওয়ায় জেলেদের মারধর করা হয়। গুলিবিদ্ধ হয়েছেন 5 জন। পরে ট্রলারের ইঞ্জিন বিকল করে পালিয়ে যায় জলদস্যুরা। ভুক্তভোগী জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হঠাৎ করে একটা বোটে আসে আগ্নেয়াস্ত্র সহ তারা গুলি চালাইছে এবং প্রত্যেকটা জেলেদের টর্চারিং করে কারো হাত কারো মাথা হাত ভেঙে ফেলছে, কারো ইনজুরি মানে গুলির ইনজুরি হয়েছে। ওইটা ধরার পর ওইটার মানুষজন আমাকে দিয়ে আমাকে মিশিং নষ্ট দিয়ে ওইটা লই গেছে। ঈদের আগে ও পরে নিত্যপণ্য সবজির বাজারের দামের পার্থক্য জানাতে রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজারে আছেন সহকর্মী মুস্তফা মাহবুব। এ সপ্তাহের বাজার দর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, সবজির দাম কেমন দেখছেন? মাংস, ডিম সহ অন্যান্য জিনিসপত্রের দরদামের কি পরিস্থিতি জানাবেন বিস্তারিত? জান্নাত, এই মুহূর্তে আমি যে বাজারে আছি খিলগাঁও তালতলা বাজার, এই বাজারে কিন্তু বলা চলে যে 80 টাকার নিচে কোনো সবজি নেই। যদি বলি পটল, ঢেঁড়স, গরমের মৌসুমের যে সবজিগুলো সেগুলো প্রায় বেশিরভাগই 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর কাঁকরোল বিক্রি হচ্ছে 160 টাকা। মূলত আসলে একটু ভালো মানের সবজি কিনতে গেলেই কিন্তু বাড়তি দাম দিতে হচ্ছে। একই সাথে যদি বলি করলা, সেটিও 100 টাকা কেজি। এছাড়া শীতের সবজি যেগুলো ছিল আমরা যেমনটা দেখেছি ফুলকপি, পাতাকপি, রমজান মাসেও সেগুলো কিন্তু বেশ খানিকটা সস্তা দামেই পাওয়া গেছে। ফুলকপি কিন্তু এখন বিক্রি হচ্ছে 100 টাকা প্রতি পিস, পাতাকপি দাম বিক্রি হচ্ছে 50 টাকা। এছাড়া শিম 80 টাকা হয়ে গেছে। কাঁচামরিচের দাম কিছুটা স্বস্তিদায়ক আছে, 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর দামে কিন্তু খুব বেশি তারতম্য হয়নি। রোজায় আমরা যেমনটা দেখেছি 120 টাকা হালির লেবু ছিল, এখনো বাজারে সেই 120 টাকা হালি দরেই কিন্তু লেবু বিক্রি হচ্ছে। তবে শুধু 60 টাকা হালি, অর্থাৎ 60 টাকা হালিতেও লেবু পাওয়া যাচ্ছে, কিন্তু একটু ভালো মানের পণ্য কিনতে গেলেই আপনাকে বাড়তি দাম দিতে হবে। এছাড়া ব্রয়লার মুরগির দাম আমরা দেখেছি, সেটি কিন্তু 80 টাকা 180 টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দামও খানিকটা নিয়ন্ত্রণেই আছে বলা চলে, 280 টাকা এই দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে 130 টাকা ডজন। কিন্তু লক্ষণীয় বিষয় যেটি, সেটি জানেন যে আসলে বাঙালির বর্ষবরণের উৎসব আছে সামনে, সে সময় ইলিশ মাছের একটা চাহিদা তৈরি হয়। সেই চাহিদার কারণেই, বাড়তি এই চাহিদার কারণে কিন্তু দাম মোটামুটি আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমরা দেখছিলাম বাজারে চট্টগ্রাম থেকে যে মাছটি আসে সেটির দাম খানিকটা কম, কিন্তু সেটিও 1 কেজির আকারের যে মাছ সেটি কিন্তু 2600 থেকে 2800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পদ্মার ইলিশের চাহিদা বাড়তি বেশি থাকে, সবাই এখানে একটু কিনতে চান পদ্মার ইলিশ স্বাদের কারণে, সেটির দাম কিন্তু আরো বেশি, প্রায় 3500 থেকে 3800 টাকা 1 কেজি আকারের যে ইলিশটি সেটি পাওয়া যাচ্ছে বাজারে, বিক্রি হচ্ছে এই বাজারে। এছাড়া একটু ছোট আকৃতির ইলিশের কথা যদি বলি, 700 থেকে 800 গ্রাম, সেটির দামও কিন্তু একই রকম, 1 কেজি আকারের ইলিশের মতোই দাম। এছাড়া হাফ কেজি সাইজের যে ইলিশ বিক্রি হচ্ছে সেটি কিন্তু
সেটির দামও কিন্তু একেবারে নেহায়েত কম নয়, প্রায় 1600 থেকে 1800 টাকা যেটি চট্টগ্রাম থেকে আসে, এবং পদ্মার ইলিশ নামে যেটি বিক্রি হচ্ছে সেটি কিন্তু 2200-2300 টাকা এই দরে বিক্রি হচ্ছে। তো সামগ্রিকভাবে বলা যায় যে বৈশাখ পালনের ক্ষেত্রে যে পান্তা ইলিশের সংস্কৃতি, সেই সংস্কৃতির কারণেই কিন্তু আসলে ইলিশের দামটি একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে আর কি। প্রত্যাশা করা হচ্ছে হয়তো পহেলা বৈশাখের পর সেটি কিছুটা আরো স্বাভাবিক হয়ে আসবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের খবর। জান্না। মাহবুব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পাইকার না থাকায় চলতি মৌসুমে আলু নিয়ে বিপাকে মুন্সিগঞ্জ ও দিনাজপুরের প্রান্তিক কৃষক। অন্যান্য বছর জমি থেকেই পাইকাররা আলু কিনে নিলেও এবছরের চিত্র একেবারেই ভিন্ন। এতে বিপুল আলু উৎপাদন করে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের চোখে মুখে। সনাতন পদ্ধতিতে মাচা করে আলু সংরক্ষণ করে রাখার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আলু উৎপাদনে দেশের অন্যতম জেলা মুন্সিগঞ্জ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় ফলনও হয়েছে ভালো। তবে বীজ, সার, কীটনাশক ও শ্রমিক মজুরি বেশি থাকায় উৎপাদন খরচ হয়েছে প্রায় দ্বিগুণ। কিন্তু বাজারে দরপতনের কারণে বিপুল আলু উৎপাদন করেও দুশ্চিন্তায় কৃষক। 600 টাকা, 500 টাকা, 400 টাকা মন করে আলু বেচতে পারবে, কি পাইব? আলুর ফলন অনেক বেশি, আর এমনি তো কোনো পাইকার নাই। জেলায় বেশিরভাগ জমির আলু উত্তোলন শেষ হয়ে গেলেও মাঠ পর্যায়ে দেখা মিলছে না পাইকারদের। প্রতি বস্তা আলু উৎপাদনে 800 থেকে 900 টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। এতে বড় লোকসান গুনতে হচ্ছে কৃষককে। পাইকার পত্র ব্যাগ সিন্ডিকেটের কারবার হইছে, পাইকার পত্র কারবার আনবো, কৃষক এবার মারার প্রায় 4 লক্ষ টাকার মতো কানিতে খরচ গেছে। বেচা কিনা নাই, সরকার যদি বিদেশে সাপ্লাই দিতে পারতো তাহলে কৃষক খুশি হইতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে উৎপাদন বেশি হয় বাজার দর কিছুটা কম। এবছর আমাদের দেশে লক্ষ্যমাত্রার থেকে প্রায় 500 হেক্টর জমিতে বেশি আলু উৎপাদন হচ্ছে। যেহেতু এবার সারা দেশেই আলু উৎপাদন অনেক বেশি হচ্ছে, এজন্য আলুর বাজার দাম কিন্তু একটু কমে গেছে। এদিকে প্রায় একই চিত্র দিনাজপুরে। আলুর দাম নিয়ে হতাশ কৃষক। প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। আলুর ফলন তো মোটামুটি ভালো হয়েছে, আলু তো দাম নাই। 80-90 টাকা করে আলুর বীজ গেলা কৃষক কিনেছি, তাহলে এখন এইটার তো অবশ্যই এখন লাভ নাই, লস। 17 টাকা যেমন 13 টাকা এবার না হবে আলু, আর এবার নোস। আগাম আলু চাষ করা কৃষকরা লাভবান হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। এবছর যারা আগাম আলু তুলেছে তারা প্রায় 100 টাকা থেকে বিক্রি করা শুরু করেছে। এটা দাম কমতে কমতে এখন কমে, যেহেতু এই বছর উৎপাদনও বেশি, এখন বাজারের দামটা আলুর কম। ন্যায্য মূল্য নিশ্চিতে আলু রপ্তানিতে জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ভিডিও কন্টেন্ট বানাতে জোর করে সন্তানদের ব্যবহার ও আঘাত উৎপীড়নের অভিযোগে সাভারে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটকে শারমিন শিলা নামের ওই নারী ক্রিম আপা নামে পরিচিত। বৃহস্পতিবার রাতে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রাতে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান। মামলায় শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শনের অভিযোগ আনা হয়। শারমিন শিলা পেশায় বিউটিশিয়ান। তিনি বিভিন্ন ধরনের ক্রিম বিক্রি করেন। নিজের ছেলে মেয়েকে নিয়ে ভিডিও বানিয়ে অনলাইনে পোস্ট করেন। অভিযোগ, ভাইরাল হওয়ার জন্য 1 বছর ধরে 2 শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলা সহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে পড়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা 3 শিশু সহ 6 আরোহী সবাই নিহত হয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নিহতদের 5 জন একই পরিবারের সদস্য। তারা স্পেনের নাগরিক, আর অন্যজন পাইলট। উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন জরুরি সেবার কর্মীরা। নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্থানীয় সময় বিকাল 3টার দিকে ম্যানহাটনের স্কাইপোর্ট থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। দিনাজপুরের লিচু বাগানগুলোতে চলছে মধু সংগ্রহের মৌসুম। মধু সংগ্রহের জন্য বিভিন্ন জেলার প্রায় 1,500 মৌ খামারি এখন দিনাজপুরে। বাগানগুলোতে স্থাপন করা হয়েছে 1.5 লক্ষাধিক মৌ বাক্স, যেখান থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌওয়ালরা। জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলা থেকে 4,000 মেট্রিক টন মধু সংগ্রহ করা যাবে, যার আর্থিক পরিমাণ 100 কোটি টাকারও বেশি। দিনাজপুরের লিচু বাগানগুলোতে চলছে মধু সংগ্রহের মৌসুম। বাগানগুলোতে এভাবেই গাছের নিচে মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা।
এখানকার লিচু বাগানগুলোতে স্থাপন করা হয়েছে 1.5 লক্ষাধিক মৌবাক্স। শুধু দিনাজপুরেই নয়, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে মৌ খামারিরা এখানে আসে মধু সংগ্রহের জন্য। মধু সংগ্রহ করতে আসছে, এখানে খামার নিয়ে মধু সংগ্রহ করতে আসছি। ফুলের তুলনা অনুযায়ী আবহাওয়া যদি আল্লাহ পাক ভালো রাখে তো 3 টন মধুর আশা নিয়ে আমি এখানে অবস্থান করি। মধু উৎপাদন ও গবেষণায় সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার 4000 মেট্রিক টন মধু সংগ্রহ করা যাবে, যার আর্থিক পরিমাণ 100 কোটি টাকারও বেশি। দিনাজপুরে সাম্প্রতিক বছরগুলোতে মধু চাষ জনপ্রিয়তা অর্জন করেছে। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1,500-এর মতো মৌ খামার দিনাজপুরে স্থাপিত হয়ে আসছে এবং এটি দিন দিন এই সংখ্যাটি ক্রমান্বয়ে বাড়ছে। আমরা আশা করছি যে এবছর প্রায় 4000 মেট্রিক টন মধু দিনাজপুর জেলা থেকে উৎপাদিত হবে এবং যার মূল্য প্রায় 100 কোটি টাকা। কৃষি কর্মকর্তারা জানান, কৃষি বিভাগ থেকে মৌ চাষীদের প্রশিক্ষণ সহ উৎপাদন ও প্রক্রিয়াজাতে সর্বাত্মক সহযোগিতা করা হয়। যারা মধু চাষী তাদেরকে সহায়তা করে তারা মধুর বাক্স স্থাপন করেছে এবং ভালো পরিমাণ সেখান থেকে তারা মধু পাচ্ছে। এখন লিচুর বাইরে এটা একটা আলাদা একটা অতিরিক্ত লাভ। মধুর কোয়ালিটি খুবই ভালো। আমরা আশা করি যে দিনাজপুরের লিচুর মধু সামনে এটা একটা ব্র্যান্ড আকারে যাবে। দিনাজপুরের মধু মান, ঘ্রাণ ও স্বাদে অনন্য হওয়ায় এটি জিআই তালিকায় স্থান পাবার দাবি রাখে বলে জানান সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।